বদরুদ্দিন উমরের লেখা ভাষা আন্দোলন প্রসঙ্গে শেখ মুজিব সম্পৃক্ততা ছিল না। সূত্র প্রথম আলো অনলাইন পত্রিকা ১২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মার্ক্সবাদী জনবুদ্ধিজীবী বদরুদ্দিন উমর সম্প্রতি প্রয়াত হলেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, ভাষা আন্দোলন, সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি ছিল তার ভাবনার মূল বিষয়। বদরুদ্দিন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি লেখা তার এই অপ্রকাশিত রচনা প্রকাশ করা হল। লেখা বদরুদ্দিন উমর ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের বিষয় আলোচনার সময় তিনি বললেন, সেই আন্দোলনে তার বড় ভূমিকা ছিল। আমি বললাম, সেটা কি করে হয়? আপনি তো তার আগে কলকাতায় ছাত্রলীগের রাজনীতি করেছিলেন। ঢাকার সঙ্গে তার কোনো সম্পর্ক তো থাকেনি। সে সময় ঢাকায় নবাগত ছিলেন। তিনি বললেন, ১৯৪৮ সালের ভাষা আন্দোলনে তার ভূমিকা ও জেলে যাওয়ার কথা। আমি বললাম, সে সময় তো শত শত ছাত্র এবং সাধারণ রাজনৈতিক কর্মী রাস্তার আন্দোলনে ছিলেন। তাদের অনেকেরই জেল হয়েছিল। তাদের সবার একটা ভূমিকা থাকলেও অল্প সংখ্যকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এবং অন্য সময়েও শেখ হাসিনা প্রায়ই বলে থাকেন যে ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে মুছে ফেলার চেষ্টা করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে ২১শে পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর যে অবদান, সেই অবদানটুকু কিন্তু মুছে ফেলার চেষ্টা হয়েছিল। অনেক বিজ্ঞজন, আমি কারোর নাম বলতে চাই না, চিনি তো সবাইকে, অনেকে বলেছেন, ওনার আবার কি অবদান ছিল, উনি তো জেলেই ছিলেন। বঙ্গবন্ধু জেলে ছিলেন বলে ওনার কোনো অবদান নেই? তাহলে উনি জেলে ছিলেন কেন? এই ভাষা আন্দোলন করতে গিয়েই তো তিনি বারবার কারাগারে গিয়েছেন। সেই গুরুত্ব কিন্তু কেউ দিতে চায়নি। আমাদের ভাষা, মাতৃভাষার অধিকার আন্দোলনের সূচনা করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই উদ্যোগে ভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ১৯৪৮ সালে। ভাষা আন্দোলনের পথ ধরেই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টে ভাষা আন্দোলনে শেখ মুজিবের অবদানের কথা উল্লেখ আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ইন্টেলিজেন্স রিপোর্টগুলো পাওয়ার পর আমি একটা ভাষণ দিয়েছিলাম। তখন একজন বিদিগ্ধজন আমাকে খুব ক্রিটিসাইজ করে একটা লেখা লিখলেন যে আমি নাকি সব বানিয়ে বানিয়ে বলছি। ভাষা আন্দোলনে শেখ মুজিবের অবদান মুছে ফেলার অপচেষ্টা যে আমি করেছি, এটা শেখ হাসিনা কখনো আমার নাম উল্লেখ করে এবং কখনো বা নাম উল্লেখ না করে, যেমন ওপরের উদ্ধৃতি সুস্পষ্ট ইঙ্গিতে বলে থাকেন। এ প্রসঙ্গে প্রথমেই বলে রাখা দরকার যে আমি আমার লেখায় কোনো ক্ষেত্রেই কোনো দল বা ব্যক্তিকে বড় বা ছোট করার চেষ্টা কখনো করিনি। আমি সবসময় তথ্যের ভিত্তিতেই লিখেছি। তথ্যের বাইরে কোনো আন্দাজি কথাবার্তা বলার অভ্যাস আমার একেবারেই নেই। এ দেশের এবং দেশের বাইরে আমার পাঠেরা এটা ভালো করেই জানেন। নিজের কাছে সৎ থাকাকে আমি গুরুত্ব দিই, কারণ সেটাই হলো একজনের সৎ চিন্তা ও আচরণের অপরিহার্য শর্ত। এই আত্মমর্যাদাবোধের অভাবই বর্তমানে বাংলাদেশের মধ্যবিত্ত বুদ্ধিজীবী লেখক সাহিত্যিকদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায়। শেখ হাসিনা বলেছেন, ভাষা আন্দোলন করতে গিয়েই তো তিনি বারবার কারাগারে গিয়েছেন। এ কথা ঠিক নয়। শেখ মুজিব একবারই ১৯৪৮ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনের সময় জেলে গিয়েছিলেন। শুধু তিনি নন, সে সময় মোহাম্মদ তোয়াহা, রণেশ দাশগুপ্ত সহ অনেকেই জেলে গিয়েছিলেন। ৪-৫ দিন পরেই তাদের সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। ১৯৫২ সালে শেখ মুজিব ভাষা আন্দোলনের জন্য জেলে ছিলেন না। শেখ মুজিব শুধু ভাষা আন্দোলন নয়, এদেশে অনেক আন্দোলনের সঙ্গেই জড়িত ছিলেন। ১৯৪৯ সালে খাদ্য আন্দোলনের সময় তার জেল হয়েছিল। জেল থেকে তিনি মুক্তি পেয়েছিলেন ১৯৫২ সালের ২৭ ফেব্রুয়ারি। এরপরও তিনি নানা আন্দোলনে জড়িত থাকার কারণে বারবার জেলে গিয়েছেন। শেখ হাসিনা বলেছেন, আমাদের ভাষা, মাতৃভাষার অধিকার আন্দোলনের সূচনা করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই উদ্যোগে ভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ১৯৪৮ সালে। এই বক্তব্য ঠিক নয়। পরবর্তী জীবনে শেখ মুজিবুর রহমান একজন বড় মাপের রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু ১৯৪৮ সালে ঢাকার রাজনীতিতে তার এমন কোনো অবদান ছিল না যাতে তিনি ভাষা আন্দোলন বা অন্য কোনো আন্দোলনের সূচনা করতে পারেন। এটা সবাই জানেন এবং এই সত্য সুপ্রতিষ্ঠিত যে ১৯৪৮ সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন আব্দুল মতিন। এর জন্য তিনি ভাষা মতিন নামে পরিচিত হয়েছিলেন। আব্দুল মতিনের সঙ্গে সেই কমিটি গঠনের ব্যাপারে অন্যরাও যুক্ত ছিলেন,
কিন্তু তাতে শেখ মুজিবের কোনো উদ্যোগ, এমনকি উল্লেখযোগ্য সম্পৃক্ততা ছিল না। অন্য অনেকের মতো তিনি ১১ই মার্চ মিছিলে রাস্তায় ছিলেন এবং জেলে গিয়েছিলেন। ১৯৫২ সালে যখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়, তখন শেখ মুজিব জেলে ছিলেন। শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টে ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের অবদানের উল্লেখ আছে। শেখ মুজিবকে শাস্তিযোগ্য লোক প্রমাণ করার জন্য এভাবে লেখা হয়ে থাকতে পারে। এছাড়া গোয়েন্দা পুলিশরা অনেক মিথ্যা রিপোর্ট নিজেরাও তৈরি করে থাকে। মোনায়েম খানের আমলে একবার কুমিল্লার ধীরেন দত্ত, অজিত গুহ এবং আমাকে জড়িয়ে এক গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল। এটা নিয়ে মোনায়েম খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামসুল হক সাহেবের ওপর আমাকে বরখাস্ত করার জন্য চাপ দিয়েছিলেন। তাতে কাজ হয়নি। এরপরই ওই গোয়েন্দা রিপোর্ট মিথ্যা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ গোয়েন্দাকে শাস্তি দেওয়া হয়েছিল। সেই সময় মণি সিনহার বিরুদ্ধেও এক মিথ্যা গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সেটাও ধরা পড়েছিল। কিন্তু ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা যায় তা হল, ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসবিদদের সংগৃহীত তথ্যের পরিবর্তে গোয়েন্দা পুলিশের রিপোর্টই কি অধিকতর নির্ভরযোগ্য? ইতিহাসবিদদের পরিবর্তে পুলিশের গোয়েন্দারাই কি প্রকৃত অর্থে সত্যের ধারক-বাহক? ভাষা আন্দোলনে শেখ মুজিবের ভূমিকা মুছে ফেলার চেষ্টা হয়েছে, এটা শেখ হাসিনার নিজস্ব বক্তব্য। বাস্তবত দেখা যাবে, ভাষা আন্দোলনে শেখ মুজিবের নায়কাচিত ভূমিকার কথা বলে এদেশে অনেক লেখালেখি হচ্ছে। অজস্রই বলা যেতে পারে। এ ধরনের একটি লেখার কথা এখানে উল্লেখ করা যায়, কারণ এটি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে ২১ ফেব্রুয়ারি দৈনিক বাংলা পত্রিকায়। আওয়ামী ঘরানার এক সাহিত্যিক বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন নামে একটি প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধে শেখ মুজিবুর রহমানকে ভাষা আন্দোলনের মহানায়ক হিসেবে উপস্থিত করে অনেক কথা বলা হয়েছে, কিন্তু জনগণের ভূমিকার কোনো উল্লেখ মাত্র এই লেখায় নেই। বলা হয়েছে, ভাষা আন্দোলন ছিল শেখ মুজিবের আন্দোলন। বাবু যত বলে, পারিষদ দলে বলে তার শতগুণ। বাস্তবত শেখ মুজিবের ভূমিকা কোথায় কিভাবে ছিল এর কোনো উল্লেখ না করে তিনি বলেছেন, ভাষা আন্দোলন যে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে তাতে তার নেপথ্য ভূমিকার অবদানের কথা। এই রচনায় ইতিহাসকে যেভাবে বুড়ো আঙুল দেখানো হয়েছে তা বিস্ময়কর। এভাবে ইতিহাসকে বুড়ো আঙুল দেখাতে তিনি বলছেন, তিনি না হলে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড অর্জন কত শতাব্দী পিছিয়ে যেত তা পরিমাপ করা যায় না। দেখা যাচ্ছে, পূর্ব বাংলায় জনগণের ওপর পাকিস্তান সরকারের শোষণ নির্যাতন, ৭১ সালের ২৫ মার্চ জনগণের ওপর পাকিস্তান সামরিক বাহিনীর সর্বাত্মক সশস্ত্র আক্রমণ, তার বিরুদ্ধে জনগণের বিশাল স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্দোলন, তাদের আত্মত্যাগ, এসবের কোনোই গুরুত্ব নেই বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে। শেখ মুজিব না থাকলে জনগণের সেই প্রতিরোধ শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশকে স্বাধীন করতে পারত না। এ ধরনের লেখালেখি ও ভুল ইতিহাস চর্চাই এখন বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, লেখক, ইতিহাসবিদ, সাহিত্যিক করছেন। এর ফলে বিভিন্ন পদ অধিকার করে এবং নানা প্রকার সুযোগ সুবিধা লাভ করে তারা ভালোই আছেন। পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বইটি লেখার সময় ১৯৬৯ সালের প্রথম দিকে শেখ মুজিবুর রহমানের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সাক্ষাৎকারের বিবরণ আছে আমার আত্মজীবনী আমার জীবন এর ৩য় খণ্ডে। একদিন তাকে ফোন করে বললাম, আমি ভাষা আন্দোলন সহ অন্যান্য বিষয় নিয়ে একটা বই লিখছি, তার একটা সাক্ষাৎকার নিতে চাই। তিনি বললেন, আগামীকাল সকাল ৭টায় চলে এসো। আমি যথাসময়ে গেলাম ধানমন্ডি ৩২ নম্বরে তার বাড়িতে। সেই একবারই আমি ওই বাড়িতে গেছি। গিয়ে দেখলাম সেই ৭ সকালেই সেখানে লোকের ভিড়। আমি খবর দেওয়ায় তিনি বেরিয়ে এসে আমাকে তার সঙ্গে ভেতর দিকের একটা কামরায় নিয়ে গেলেন। কাজের লোকদের বললেন কেউ যেন ঘরের মধ্যে না আসে। এরপর তিনি নিজেই দরজা বন্ধ করে দিলেন। আমি তার সঙ্গে ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘট আন্দোলন, ১৯৪৯ সালের খাদ্য আন্দোলন, ১৯৪৮ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলন সহ পরবর্তীকালের রাজনীতি ও রাজনৈতিক আন্দোলন নিয়ে অনেকক্ষণ আলাপ করেছিলাম। তিনি তো আমাকে ছোটবেলা থেকেই চিনতেন, আগ্রহের সঙ্গে আমাকে অনেক সময় দিয়েছিলেন। কথাবার্তার মধ্যে আমাকে রসগোল্লাও খাইয়েছিলেন। ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের বিষয় আলোচনার সময় তিনি বললেন, সেই আন্দোলনে তার বড় ভূমিকা ছিল।
আমি বললাম, সেটা কি করে হয়? আপনি তো তার আগে কলকাতায় ছাত্রলীগের রাজনীতি করেছিলেন। ঢাকার সঙ্গে তার কোনো সম্পর্ক তো থাকেনি, সে সময় ঢাকায় নবাগত ছিলেন। তিনি বললেন ১৯৪৮ সালের ভাষা আন্দোলনে তার ভূমিকা ও জেলে যাওয়ার কথা। আমি বললাম, সে সময় তো শত শত ছাত্র এবং সাধারণ রাজনৈতিক কর্মী রাস্তার আন্দোলনে ছিলেন। তাদের অনেকেরই জেল হয়েছিল। তাদের সবার একটা ভূমিকা থাকলেও অল্প সংখ্যকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া আমি তাকে বললাম, আপনি তো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সদস্যও ছিলেন না। ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের ঠিক পরপরই জিন্না সাহেব ঢাকায় এসেছিলেন। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সঙ্গে এবং ছাত্রলীগের নেতৃস্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, শামসুল হক, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম সহ অনেকে সেই দুই সাক্ষাতের সময় ছিলেন, কিন্তু আপনি তো তাদের মধ্যে ছিলেন না। তিনি বললেন, আমি তাজউদ্দিন ও নজরুল ইসলামকে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলাম। কায়েদে আজমের সঙ্গে নিজে দেখা করতে না গিয়ে প্রতিনিধি পাঠিয়েছিলেন, এ কথায় আমি খুব বিস্মিত হয়েছিলাম। তাকে বললাম, সেটা কি করে হয়? এখন আপনি তাদের আপনার প্রতিনিধি হিসেবে কোথাও পাঠাতে পারেন, কিন্তু তখন ঢাকার রাজনীতিতে তো তাজউদ্দিন ও নজরুল ইসলামের গুরুত্ব আপনার থেকে বেশি ছিল। সৈয়দ নজরুল ইসলাম তো ছিলেন সলিমুল্লাহ মুসলিম হলের ভাইস প্রেসিডেন্ট, ভিপি। সেই হিসেবে তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সদস্য ছিলেন। তাজউদ্দিন ছিলেন একটি গ্রুপের সদস্য এবং তখনকার ঢাকার রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি এরপর আর কিছু বললেন না, চুপ করে থাকলেন। আমার এসব কথার পর তিনি যে আমার উপর রাগ করেছিলেন বা বিরক্ত হয়েছিলেন এমন মনে হল না। ভাষা আন্দোলন বিষয়ে আমার লেখার বিরুদ্ধে লেখালেখি ও বিষোদ্গার শুরু হয়েছিল অনেক আগে। এর সূচনা করেছিলেন অধ্যাপক মজহারুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী, পরে বাংলা একাডেমির মহাপরিচালক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দৈনিক ইত্তেফাকে ১৯৭৩ সালের ২১শে ফেব্রুয়ারি বিশেষ সংখ্যা ও পরবর্তী রবিবাসরীয় একাধিক সংখ্যায় একাডেমির তৎকালীন মহাপরিচালক মজহারুল ইসলাম ভাষা আন্দোলন ও শেখ মুজিব শীর্ষক একটি দীর্ঘ রচনা প্রকাশ করেন। এ রচনাটিতে তার বক্তব্য ছিল, আমি ভাষা আন্দোলনে শেখ মুজিবের ভূমিকাকে অস্বীকার করে কৌশলের সঙ্গে তাকে খাটো করার চেষ্টা করেছি। বস্তুতপক্ষে তার রচনায় সঙ্গে তথ্য ও সত্যের কোনো সম্পর্ক ছিল না। সেটা ছিল তোষামোদের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এক বড় মিথ্যাচার। সে সময় তিনি বাংলা একাডেমির মহাপরিচালক। আমি মজহারুল ইসলামের সেই রচনার একটি দীর্ঘ জবাব দিয়ে ইত্তেফাক পত্রিকায় পাঠালাম। ২ কিস্তিতে সেটা ছাপা হয়েছিল। এখানে বলা দরকার যে ইত্তেফাকে ড মজহারুল ইসলাম আমার বিরুদ্ধে যা লিখেছিলেন সেসব কথা ছিল তার দ্বারা লিখিত ও বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিব নামে একটি বৃহদাকার বইয়ে। বইটি ছিল মিথ্যায় পরিপূর্ণ। মজহারুল ইসলাম তার লেখাটিতে এমন এক কাজ করেছিলেন যা ছিল বিস্ময়কর। বিশ্ববিদ্যালয় অধ্যাপক, বাংলা একাডেমির মহাপরিচালক, পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদাধিকারী একজন লোক যে কতখানি মূর্খ, অসৎ ও ধান্দাবাজ হতে পারেন তার দৃষ্টান্ত তিনি রেখেছিলেন। তিনি নাটকীয়ভাবে বর্ণনা করেছিলেন ভাষা আন্দোলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের ভূমিকার কথা। লিয়াকত আলীর মৃত্যু হয়েছিল ১৯৫১ সালের ১৬ অক্টোবর। এ নিয়ে তখন চারদিকে মহা হইচই হয়েছিল। মজহারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে চলে যাওয়ার পর বাংলা একাডেমির মহাপরিচালক হয়েছিলেন মুস্তাফা নুরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা বাংলা বিভাগে সহকর্মী থাকার সময় তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। বাংলা একাডেমির মহাপরিচালক হবার পর মুস্তাফা নুরুল ইসলাম একদিন শেখ মুজিবের সঙ্গে একাডেমির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য তার সঙ্গে দেখা করেন। তখন রাত প্রায় ১২টা। অন্যান্য বিষয়ে আলোচনার পর তিনি শেখ মুজিবকে বলেন, তাকে নিয়ে কিছু লেখালেখি হচ্ছে যা অনাকাঙ্ক্ষিত। এসবের দ্বারা তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি দেশের প্রধানমন্ত্রী শুধু নন, জাতির পিতা, কাজেই তার ভাবমূর্তি এভাবে নষ্ট হওয়া ঠিক নয়। মুস্তাফা সাহেব ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে এসব কথা বলতে থাকার সময় শেখ মুজিব তাকে বলেন, কি বলছিস, সোজা করেই বল না, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কি দরকার? শেখ মুজিবের এ কথার পর মুস্তাফা সাহেব আমার বিরুদ্ধে মজহারুল ইসলামের লেখালেখির কথা, বিশেষ করে তার বঙ্গবন্ধু শেখ মুজিব নামক বইটির কথা উল্লেখ করেন। এ কথা শুনে শেখ মুজিব তাকে বলেন, তুই কি মনে করিস আমি এসব বিষয়ে কিছু জানি না? এই বলে তিনি বইয়ের একটা শেলফ দেখিয়ে বলেন, ওটার ওপর যে ফাইলটা আছে সেটা নিয়ে আয়। ফাইল নিয়ে এলে তিনি বললেন, দেখ ওতে কি আছে।
দেখা গেল সেই ফাইলে আমার ও ডক্টর মজহারুল ইসলামের ইত্তেফাকে প্রকাশিত বিতর্কমূলক রচনাগুলো একসঙ্গে সাজিয়ে রাখা আছে। খুব সম্ভবত প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে ফাইলটি তৈরি করে তার কাছে দেওয়া হয়েছিল। ফাইলে লেখাগুলো দেখে মুস্তাফা সাহেব বলেন, আপনি তো এগুলো দেখেছেন, এ বিষয়ে আপনার মত কি? শেখ মুজিব বললেন, উমর যা লিখেছে তার তথ্যগুলি ঠিক, সে বিষয়ে আমার বলার কিছু নেই, তবে তার মূল্যায়নের সাথে আমি একমত নই। মুস্তাফা সাহেব বললেন, ডক্টর মজহারুল ইসলামের বই যদি ভুল তথ্যে এভাবে ভরা থাকে তাহলে সেটা তো আপনার ভাবমূর্তি নষ্ট করবে। আপনি তো দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতা, কিন্তু আপনি যদি বলেন তাহলে বইটির যে হাজার হাজার কপি গুদামে আছে সেগুলো আমি স্কুল, কলেজে ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিক্রি করে দিতে পারি, তবে সেটা তো ভালো হবে না। কিন্তু যদি এভাবে বিক্রি করা না হয় তাহলে আবার বাংলা একাডেমির বিরাট ক্ষতি। মুস্তাফা সাহেবের কথা বলার পর শেখ সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, যা, বইগুলো ফেলে দেগা, কোনো অসুবিধা হবে না, ওপরে আল্লাহ, নিচে শেখ মুজিব। এর পরদিন সকালের দিকে বাংলা একাডেমিতে গিয়ে মুস্তাফা নুরুল ইসলাম ডক্টর মজহারুল ইসলামের নধরকান্তি বইটির হাজার হাজার কপি গুদাম থেকে বের করে ফেলেছিলেন। এ বিষয়ে বিস্তারিত বিবরণ আছে 5 খণ্ডে প্রকাশিত আমার আত্মজীবনী আমার জীবনের, প্রকাশক বাংলা গবেষণার, 4র্থ খণ্ডে। হাজার হোক, নিজের একটা বৃহদাকার জীবনী গ্রন্থ এভাবে ফেলে দেওয়ার মধ্যে যে শেখ মুজিবের সততার একটা পরিচয় ছিল এতে সন্দেহ নেই। ভাষা আন্দোলনে শেখ মুজিবের ভূমিকা মুছে ফেলা তো দূরের কথা, 47 থেকে 71 সাল পর্যন্ত শেখ মুজিবের রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আমি বাংলাদেশের অভ্যুদয় নামক আমার 2 খণ্ডে প্রকাশিত প্রকাশক বাতিঘরে অনেক লিখেছি। 100 ভাগ তথ্যের ভিত্তিতে লিখিত বিবরণে তার ভূমিকা যাই হোক না কেন তা মুছে ফেলার কোনো চেষ্টা আমি করিনি। ইতিহাসে যে কোনো ব্যক্তির ভূমিকা আলোচনার জন্য ইতিহাসে ব্যক্তির ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার, কারণ কোনো ঐতিহাসিক ব্যক্তির ভূমিকা সম্পর্কে কে কি মনে করে তার দ্বারা কোনো ব্যক্তির সঠিক ভূমিকা নির্ণয় করা একেবারেই অবৈজ্ঞানিক এবং প্রকৃত ইতিহাস চর্চার পথে মস্ত অন্তরায়। একথা সত্য যে একজন বড় মাপের ঐতিহাসিক ব্যক্তি তার নিজের বিশেষ ক্ষেত্রে সমাজকে, সমাজের চিন্তাভাবনা, সাহিত্যকর্ম, বিজ্ঞান চর্চা, রাজনীতি ইত্যাদিকে অল্প বিস্তর প্রভাবিত করে থাকেন, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ কথা হল তাদের প্রত্যেকেই নিজের সময়ের সমাজ কাঠামোর অধীন। প্রত্যেক মানুষের, তিনি যতই সামান্য বা বিরাট হন, চিন্তাভাবনা ও কার্যকলাপ তার পরিপার্শ্ব এবং তার সময়কার সমাজ সম্পর্ক ও বিদ্যমান পরিস্থিতি দ্বারা নির্ধারিত হয়ে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1800 শতকের সমাজে সম্ভব ছিলেন না। ডারউইন ও মার্কসও সম্ভব ছিলেন না 1800 শতকে। 19 শতকে সম্ভব ছিল না গান্ধী, জিন্না, নেহরুর মতো রাজনৈতিক নেতার আবির্ভাব। আইনস্টাইনের মতো বিজ্ঞানীও সম্ভব ছিলেন না 19 শতকে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো চিত্র পরিচালক সম্ভব ছিলেন না 20 শতকের প্রথম দিকেও। শুধু তাই নয়, এসব বিরাট পুরুষ ছাড়াও সাধারণ রাম রহিমের জীবনও এভাবে তাদের বিদ্যমান সমাজ দ্বারাই গঠিত। যে কোনো মানুষের, তিনি ছোট, বড়, মাঝারি যে মাপেরই হন না কেন, জীবন, চিন্তাভাবনা ও কর্ম তার সময় ও সমাজ দ্বারা নির্ধারিত। কাজেই কে কার সম্পর্কে কি মনে করছে বা মনে করতে চায় তার দ্বারা কোনো ব্যক্তির ঐতিহাসিক ভূমিকা নির্ধারণ প্রচেষ্টা বিবেচনার বিষয় হতে পারে না। ইতিহাসে ব্যক্তির ভূমিকা নিয়ে মার্কস, প্লেখানভ ও লেনিনের তাত্ত্বিক রচনা আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। অন্য কারো কারো মতো আমিও ইতিহাসে ব্যক্তির ভূমিকা বিষয়ে লিখেছি। ইতিহাসে দেখা যায় যারা নিজের বিশেষ ক্ষেত্রে বড় মাপের মানুষ হিসেবে আবির্ভূত হয়েছেন, ভূমিকা পালন করেছেন, সেটা রাতারাতি হয়নি। ছোট থেকে বড় হওয়ার জন্য তাদের চেষ্টা করতে হয়েছে। বড় হয়ে তিনি যেসব কাজ করেছেন, ছোট থাকা অবস্থায় সেসব কাজ তার দ্বারা সম্ভব ছিল না। সমাজ পরিবর্তনশীল, এই পরিবর্তনের মধ্য দিয়েই প্রতিটি সমাজ অগ্রসর হয়। এভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রই বিকশিত হয়। এজন্য সময়ের এক পর্যায়ে যা হয় বা পাওয়া যায়, অন্য পর্যায়ে তা হয় না, তা পাওয়া যায় না। আবার একই সময়ে বা একই পর্যায়ের প্রয়োজনের তাগিদে দেখা যায় একই ধরনের মানুষ, তাদের একই ধরনের কাজ। ক্ষেত্রবিশেষে দেখা যায় একাধিক ব্যক্তির একই রকম কাজ, একই বিন্দুতে তাদের অবস্থান। নিউটন এবং জার্মান দার্শনিক ও গণিতবিদ লাইবনিজ একই সময়ে স্বাধীনভাবে আবিষ্কার করেছিলেন ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। একই সময় আবির্ভাব হয়েছিল মার্কস ও এঙ্গেলস এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয় দত্ত। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা খুব কাছাকাছি সময়ে স্বাধীনভাবে আবিষ্কার করেছিলেন আণবিক বোমা।
সমাজের বিবর্তন সম্পূর্ণভাবে ব্যক্তিনিরপেক্ষ। বিবর্তনের প্রক্রিয়াই নির্ধারণ করে কখন সমাজে কি ঘটবে, কী ধরনের সব নতুন নতুন শক্তির উত্থান হবে, কী ধরনের ব্যক্তির আবির্ভাব হবে। এসবের সঙ্গে ব্যক্তির কোনো সম্পর্ক নেই, সবই ব্যক্তিনিরপেক্ষ। এভাবেই ইতিহাসে আবির্ভাব হয় এক এক সময়ে এক এক পর্যায়ে বিশেষ ধরনের ব্যক্তির। এখানে ব্যক্তি নির্ধারক নয়, ইতিহাসই আবিষ্কার ঘটায় প্রয়োজনীয় ব্যক্তির। প্লেখানভ লিখেছিলেন, নেপোলিয়ন যদি না থাকতেন তাহলে তৎকালে ফ্রান্সের নেপোলিয়নের মতো অন্য এক সামরিক নায়কের আবির্ভাব ঘটত। শেখ মুজিব না থাকলে বাংলাদেশের স্বাধীনতা ২-৪ বছর বা ২-১০ বছর নয়, শতাব্দীর পর শতাব্দী পিছিয়ে যেত। এ ধরনের বক্তব্যের মধ্যে অন্য যে জ্ঞানী থাকুক, সামান্যতম ইতিহাস জ্ঞান নেই। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।